নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনী। আজ তোমাদের জন্য দুটি সত্য ভৌতিক ঘটনা। এপিসোডটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো। শুরু হচ্ছে আজকের এপিসোড। ঘটনা পাঠিয়েছে সৌরভ দাস। নমস্কার, আজ আমার নাম সৌরভ দাস। হালি শহর থেকে ঘটনাটি লিখছি। আজকে যে ঘটনাটা তোমাদেরকে বলবো, ঘটনাটা একদিক থেকে যেমন ভয়ঙ্কর, একটি কালো জাদুর ঘটনা, ঠিক অন্য দিক দিয়ে একটি প্রেতের ঘটনা। ঘটনাটা শেষে অবশ্যই তোমরা জানিও ঘটনাটার ফলাফল তোমাদের মধ্যে কার ভালো লেগেছে অথবা কার খারাপ লেগেছে, অবশ্যই কিন্তু জানিও। শুরু করছি আজকের ঘটনা। তবে ঘটনাটা শুরু করি প্রথম থেকেই। আমার বোনের বয়স এই মুহূর্তে দাঁড়িয়ে 26 বছর। এর ঠিক আগের 2 বছর আমার বোনের উপর দিয়ে ঠিক কি কি গেছে তা হয়তো আমি তোমাদেরকে শব্দে প্রকাশ করতে পারবো না। 2021-এর লকডাউনের সময় যখন সমস্ত দুনিয়া ঘরবন্দি, সেই সময় আমার বোনের সঙ্গে অনলাইনের ফেসবুকের দ্বারা আলাপ হয় একটি ছেলের, নাম বাবাই কর্মকার। 2-3 মাস ধরে কথাবার্তা বলার পর আমার বোন বলে যে অবস্থা আগের মতন স্বাভাবিক হলে তার সঙ্গে দেখা করবে, এবং তাইও করে। লকডাউন উঠে যাবার পর অবস্থা স্বাভাবিক হতে একদিন তার সঙ্গে চুপি চুপি দেখা করে। তাদের একে অপরকে পছন্দও হয়। তবে চুপি চুপি দেখা করার ব্যাপারটা আমাদের বাড়িতে বেশি দিন চাপা থাকলো না। বাড়িতে জানার পর ছেলেটিকে একবার আমাদের বাড়িতেও ডাকা হয়েছিল। সবই ঠিকঠাক ছিল। তবে ঘটনাটা ঘটে তুই বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে যাবার ঠিক 2 মাস পর। একদিন আমার বোন তারই অন্য এক বন্ধুর কাছ থেকে খবর পায় যে ছেলেটি নাকি অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে, তাও প্রায় 3 মাস ধরে। প্রথমে আমার বোন এটা বিশ্বাস না করলেও একদিন ছেলেটিকে হাতে নাতে ধরে ফেলে আমার বোন। ব্যাস, সেখান থেকে শুরু হয় আসল ঘটনার সূত্রপাত। এই ঘটনার কারণে আমাদের বাড়ি থেকে অনেক লোকজন গিয়ে তাদের বাড়িতে অনেক কথাবার্তা শুনিয়ে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়ে এসেছিল। আমার বোনেরও তাই ইচ্ছা ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার পর গোটা 2 থেকে 3 মাস বোনের অবস্থা আমি যেন 2 চোখে দেখতে পারছিলাম না। না ঠিক করে খাওয়া দাওয়া করতো, না ঠিক করে কারোর সাথে কথা বলতো। অমন জলজ্যান্ত ও চনমনে মেয়েটা কেমন যেন নিথর পাথরের মতন হয়ে গিয়েছিল। এক জায়গায় বসে থাকতো, কেমন যেন একগুঁয়ে হয়ে গিয়েছিল আমার বোনটা। ও কোনোদিন এরকম ছিল না। এই 3 মাসের পর থেকেই আমার বোনের মধ্যে একটা ভীষণ অদ্ভুত জিনিস পরিবর্তন আসে। লক্ষ্য করলাম বোন যেন কেমন একটা শুকিয়ে যেতে শুরু করেছে। বাড়ি থেকে জোর জার করে ভালো মন্দ খাওয়ানোর পরও কেমন যেন দিনের পর দিন শরীর ভেঙে পড়তে শুরু করলো আমার বোনের। আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো মনের অবস্থা আরো খারাপ হতে শুরু করেছে বোনের, তাই হয়তো বোনের শরীর দিনের পর দিন আরো খারাপ হচ্ছে। অনেক ডাক্তার দেখালাম, কাঁড়ি কাঁড়ি ওষুধও লিখে দিল, তবে তাতে ফল কিছু হলো না। তেমন কোনো রোগও ধরা পড়ল না। কেমন যেন একটা জলজ্যান্ত কঙ্কালে পরিণত হচ্ছিল আমার বোন। এই অবস্থাতেই কাটতে থাকলো দিনের পর দিন। প্রায় 1.5 বছর পর এইভাবে আমার বোন জীবনযাপন করার পর একদিন আমার মাকে, আমার মায়ের জ্যাঠামশাই একদিন এসে বলেন, মানসী, অনেক দিনই তো হলো, মেয়েটার এই অবস্থা তো আর চোখে দেখা যাচ্ছে না রে। শোন, যেটা বলছি ভালোভাবে বুঝবি। তোর জেঠিমার বাপের বাড়ি বুড়ুলে, ওখানে একজন খুব ভালো নাম করা ওঝা আছে। এই তো এত তো ডাক্তার দেখালি, একবার দেখ না
সেখানে গিয়ে যদি কিছু জানা যায় মেয়েটার ব্যাপারে, যদি কিছু ভালো হয় মেয়েটার। প্রথমত বলে রাখি, আমার মা প্রথম থেকে এসব ওঝা বাড়ি, ভূত প্রেত তেমন কোনো বিশ্বাস করতো না। তাই আগেও অনেকবার দাদু এই ওঝা বাড়ির কথা বলার পর আমার মা নিয়ে যেতে চায়নি। তবে এইবার দাদুকে আর ফেরাতে পারল না। এর ঠিক 3 দিন পর আমি ও মা মিলে বোনকে নিয়ে যাই সেই ওঝা বাড়িতে। ওঝা বাড়িতে নিয়ে যাওয়ার পর জানা যায় আমার বোনের ওপরে কেউ শুকনো বান প্রয়োগ করেছে। এই শুকনো বানের দ্বারা আমার বোনকে তারা মারতে হয়তো পারবে না, তবে তাকে শুকিয়ে একটা জল জ্যান্ত কঙ্কালে পরিণত করে দেবে, ঠিক যেমন এখন আমার বোনের অবস্থা। ওঝা এও বলে, গণনা করে যতদূর বুঝলাম, এই বান কারোর ওপর প্রবল রাগ না থাকলে কেউ প্রয়োগ করে না। আর এই বান তোদের কেউ জানা পরিচিতই তোদের উপর প্রয়োগ করেছে। আর নাম আমি জানি, তবে তোদেরকে বলবো না। তবে আমি এমন কিছু করে দেব যার ফলে কদিন পর তোরা ঠিক জেনে যাবি তোর মেয়ের যা অবস্থা ওরা করেছে তার ফল ওদেরকে পেতে হবে। তবে চিন্তা করিস না, ধীরে ধীরে তোর মেয়ে সেরে উঠবে। তবে হয়তো শারীরিক গঠনে আগের থেকে কিছুটা পরিবর্তন দেখা দেবে, তবে অবস্থার উন্নতি ঠিকই হবে। এই ঘটনা কেটে যায় প্রায় 6 থেকে 7 মাস। এরই মধ্যে আমার কানে একটা খবর আসে, আমার বোনের সঙ্গে যে ছেলের বিয়ে ঠিক হয়েছিল, হঠাৎ একদিন খবর পেলাম ছেলেটির মানসিক বিকৃতি দেখা দিয়েছে। আর এও শোনা গিয়েছিল ছেলেটিকে নাকি কোনো প্রেতে পেয়েছে। আচ্ছা, ওই ওঝা আমাদেরকে যে কথা বলেছিল যে যারা আমার বোনের ক্ষতি করেছিল তারা নাকি এর প্রতিফল ভোগ করবে, তবে এটাই কি তার প্রতিফল, বা ওরাই কি আমার বোনের ক্ষতি করেছিল? ওই ওঝা মশাইকে জিজ্ঞাসা করেছিলাম অনেকবার, তিনিও কিছু বলেননি। বলেছিল যে যা কর্মের ফল সব এখানেই পাবে, খালি অপেক্ষা করো আর দেখতে থাকো, মায়ের উপর ভরসা রাখো, সব ভালো হবে। চলে আসি আজকের দ্বিতীয় ঘটনায়। ঘটনা এসেছে রানাঘাট থেকে। নমস্কার রাজ, আমার নাম নুপাই শিকদার। কলকাতার রানাঘাট থেকে ঘটনাটি লিখছি। আমি গত 3 বছর ধরে কলকাতার একটা নামকরা হসপিটালের সিস্টার। দুর্ভাগ্যবশত হসপিটালের নামটা আমি নিতে পারলাম না। বুঝতেই পারছো, হসপিটালের নামটা নিলে এমন অনেক লোক আছে যাদের কারণে আমার পার্সোনাল লাইফে, অর্থাৎ আমার কাজের জায়গায় অনেক প্রবলেম হতে পারে। তবে আজকের যে ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা আমার নার্সিং জীবনের সব থেকে ভয়ঙ্করতম দিনগুলির ঘটনা। অনেকদিন পর ভাবলাম তোমাকে একটি ঘটনা লিখি। আমি আগেও একটি ঘটনা পাঠিয়েছিলাম, তবে তোমার হয়তো পছন্দ হয়নি। এই ঘটনাটা অবশ্যই তোমার পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই কিন্তু শুনিও। এবার ঘটনায় আসছি। কোভিডের পর তখন সবে আমার কাজের চাপ একটু কমেছে। আগে থেকেই বলে রাখি, এই ঘটনার ভেতরে 2টি ঘটনা আছে। 2টি ঘটনাই 2টি ঘটনার পরিপূরক। একদিন হঠাৎই আমাদের ওয়ার্ডে একজন পেশেন্ট ভর্তি হয়। অবস্থা তার প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। জন্ডিস তার শরীরে এতটা পরিমাণেই বেড়ে উঠেছিল যার কারণে তার অবস্থা প্রায় মরণ বাঁচনে এসে থেমেছিল। এই রুমে ওই পেশেন্টের সঙ্গে আরও 4 জন ছিল।
পেশেন্টটাকে জন্ডিসের কড়া কড়া ওষুধ দেওয়ার পরও কোনোভাবেই তাকে বাঁচানো গেল না। তাই একদিন সকালে আমি ও আমার একটি বন্ধু দুজনেই রাউন্ডে বেরিয়েছি। হঠাৎই ওই রুমের অন্য একজন পেশেন্ট আমাকে এসে বলে, দিদি ভাই, কাল রাতে না ওই 6 নম্বর বেডের লোকটা আমাকে এসে ডাকাডাকি করছিল। আমি তো ঘুমের ঘোরে ছিলাম আর শরীরটাও বড্ড দুর্বল ছিল, তাই না উঠতে পারিনি। তুমি একটু দেখো তো ওর কি হয়েছে। কথাটা শুনে কেমন যেন খটকা লাগলো। যে লোকটা গত 4 সপ্তাহ ধরে জন্ডিস হয়ে এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল যে সামান্য বসতে অবধি পারছিল না, সে উঠে রাতের বেলা আবার ডাকাডাকিও করছে। এই আবার কি করে সম্ভব? আমি জলদি গিয়ে লোকটার সামনে দাঁড়ালাম। দেখলাম যে না, যেমন স্যালাইনের মাস্ক মুখে লাগানো ছিল তেমনই লাগানো আছে, আর স্যালাইনও তো মনে হতে চলছে। নাকের কাছে হাত দিলাম, কেমন যেন বুকটা ধড়াস করে উঠল আমার। লোকটার নিঃশ্বাস পড়ছে না। আমার ওই বন্ধুটাকে ছুটে পাঠালাম ডাক্তারবাবুকে ডেকে আনতে। ডাক্তারবাবু এসে চেক আপ করে বলে লোকটা মারা গেছে। এখানে দুটো জিনিস আমার মাথায় এলো। এক, লোকটা যদি মারায় গিয়ে থাকে তবে রাতের বেলা ওই অন্য পেশেন্টকে কে ডাকতে গিয়েছিল। আর যদিও বা আমি ভাবি যে পেশেন্টটা মারা যাওয়ার আগে ওই পেশেন্টটাকে ডাকতে গিয়েছিল, তবে তার মুখে এমন অক্সিজেনের মাস্ক ঠিক একইভাবে কি করে লাগানো থাকে, অথবা তার স্যালাইনের পাইপ তার হাতে কিভাবে লাগানো থাকে, ব্যাপারটা কাউকে বললাম না। এ ঠিক 3 দিন পর এলো আরও একটা ছেলে, 20 কি 22-এর কাছাকাছি হবে। অ্যাডমিট হওয়ার পর ডাক্তারবাবু জানিয়ে দিলেন যে ওর ফিজিক্যালি যাই প্রবলেম থাকুক তার সঙ্গে ওর ব্রেনেও প্রবলেম আছে, যার কারণে ওকে আমাদের একটু চোখে চোখে রাখতে হবে। এর দায়িত্বে পড়লাম আমি ও আমার অন্য একজন দিদি, প্রমিলাদি। তবে আমাদের পড়ল নাইট শিফট। প্রথমে 1-2 দিন ওকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। ডাক্তারবাবুর কড়া আদেশ ছিল ও যত ভালো করে ঘুমাবে ও তত তাড়াতাড়ি সুস্থ হবে। তবে 3য় দিনের মাথায় হলো একটি ঘটনা। আমি ও প্রমিলাদি দুজনে মিলে রাত 9টার দিকে এসে ওই ছেলেটিকে ঘুম পাড়াতে এসেছিলাম। কারণ ছেলেটার ব্রেনের প্রবলেম ছিল, যার কারণে ও একা একা ঘুমাতে পারতো না। ওর সঙ্গে কথা বলতে বলতে আপনা আপনি ও ঘুমিয়ে পড়তো। আগেও অনেকবার এরকম হয়েছে, তাই সেদিনও তাই করতে এসেছিলাম। তবে সেই দিন দেখলাম সে ঘুমোতে একদমই নারাজ। আমাদেরকে বলল, দিদি দিদি, আজকে আমি তোমাদের সাথে গল্প করব, ঠিক আছে? ঠিক আছে। তা আমরা প্রথমে ভাবলাম যে হয়তো গল্প করতে করতে ধীরে ধীরে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। তবে গল্প করতে গিয়ে হলো আর এক বিপদ। গল্প করতে করতে ছেলেটা হঠাৎই আমাদের পেছনের বেডটার দিকে তাকিয়ে কাকে যেন আমাদের দিকে আসার জন্য হাত দেখাতে থাকে, কাকে যেন ডাকতে থাকে ও। আর এটা সেই বেড যেখানে কদিন আগে সেই জন্ডিসের পেশেন্টটা মারা গিয়েছিল। ছেলেটা ওই দিকে তাকিয়ে বলতে থাকে, আয় আয়, এইদিকে আয়, আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করবো তো। আয়, তুই দূরে বসে আছিস কেন? আসবি তো। বুকটা কেমন যেন ধড়াস করে উঠল আমার। মাথা ঘুরিয়ে পেছন দিকে তাকালাম, সম্পূর্ণ বেড ফাঁকা। তবে ও কাকে ডাকছে? ভয় ভয় আমি ওকে জিজ্ঞাসা করলাম, কে ওইদিকে? কাকে ডাকছো তুমি? ছেলেটা বলল, ওই তো দাদাটা দূরে বসেই আছে, আমাদেরকে দেখছে। আয় না, আয়, আমরা এসে গল্প করব, দিদিরা খুব ভালো। এই কথায় কেমন যেন আমার মন প্রচন্ড উত্তেজিত হয়ে উঠল। আমি প্রশ্ন করলাম, আচ্ছা ওই দাদাকে কেমন দেখতে? ছেলেটা উত্তর দিল, ছোট ছোট চুল, মুখ ভর্তি দাড়ি, আর আর ওই ওই
ওই বাঁ হাতটা না, বাঁ হাতের কাছে কেমন যেন কাটা কাটা, ইচ্ছি কেমন যেন কাটা কাটা দাগ। প্রথমে ভেবেছিলাম যে ছেলেটার সত্যিই হয়তো মাথার ব্যামো রয়েছে, তবে এই কথাগুলো বলার পর মাথার ব্যামো কথাটা কোথায় যেন উবে গেল। ছেলেটা যা যা বলল সম্পূর্ণ বিবরণ ওই জন্ডিসের ছেলেটার সঙ্গে একদম হুবহু মিলে গিয়েছিল। প্রশ্নটা আবারও আমার মনে জাগে, লোকটা মারা যাওয়ার প্রায় 4 দিন পর এই ছেলেটি এই হসপিটালে অ্যাডমিট হয়, অর্থাৎ ওই লোকটিকে এই ছেলেটি চেনার কথাই নয়। তবে কিভাবে ছেলেটি ওই লোকটির কথা জানল? ছেলেটির অমন আচরণ দিনের পর দিন যেন আরো বাড়তে থাকে। ছেলেটি প্রায় 6 থেকে 7 বার নানান রকম ভাবে সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করে। তবে সেই দিন যেটা হয়েছিল ওটা আমি আজ অবধি ভুলবো না। এরকমই কিছুদিন হওয়ার পর আমি আর প্রমিলাদি জানিয়ে দিই যে ওই ছেলের বাড়ির লোককে রাতে করে থাকতেই হবে, নয়তো যে কোনো সময় যে কোনো রকমের বিপদ হয়ে যেতে পারে। ডাক্তারবাবুও সেটা তার বাড়ির লোককে জানিয়ে দেয়। 2 সপ্তাহ পর আমাদের অন্য একটি ওয়ার্ডের অন্য একটা পেশেন্টের দায়িত্বে রাখা হয়েছিল। হঠাৎই রাত তখন 3:30 হবে, ওই ওয়ার্ডটা থেকে প্রচন্ড চিৎকারের আওয়াজ আসে আমাদের ওয়ার্ডের দিকে। আমি ও আমার অন্য বন্ধু বান্ধবরা ছুটে যাই ওই ওয়ার্ডে। ছুটে গিয়ে যা দেখলাম তা হয়তো এ জন্মে আমার দেখা সব থেকে ভয়ঙ্করতম দৃশ্য। দেখলাম ওই ছেলেটি বেডের উপরে অন্ধকারের মধ্যে দুমড়ে মুছড়ে পড়ে আছে, অর্থাৎ তার মাথা ও পিঠ পেছনের দিকে বেঁকে তার 2 পায়ের মাঝে বেরিয়েছে, আর তার 2টো হাত সম্পূর্ণ বেঁকে দুপাশ দিয়ে বেরিয়ে এমনভাবে গিট্টি মেরে আছে যেন সেটা কোনো নারকেল দড়ি। ওই দৃশ্য আমি আর সহ্য করতে পারিনি, পালিয়ে আমাদের অন্য ওয়ার্ডে চলে এসেছিলাম। পরে অন্যান্য ডাক্তার ও সিকিউরিটি গার্ডরা মিলে ওই ছেলেটিকে ঠিক করে। শুনতে পেয়েছিলাম তার হাত ও তার সম্পূর্ণ শরীর এতটাই শক্ত হয়ে গিয়েছিল যেন সেটা কোনো পাথর। ওই রাত্রির বেলাতেই ওই ছেলেটিকে ট্রান্সফার করা হলো অন্য একটি হসপিটালে। আমার কেন জানি না বারবার মনে হচ্ছিল যে ওই ছেলেটির আচরণ আমার মোটেও কোনো স্বাভাবিক রোগী বা স্বাভাবিক পেশেন্টের মতন মনে হচ্ছিল না। এর পেছনে নিশ্চয়ই কিছু অলৌকিক আছে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই বলবে যে আমি একজন নার্স হয়ে এই কথাগুলো কিভাবে বলতে পারি, তবে আমার জীবনেও এমন অনেক ঘটনা ঘটেছে যার কারণে আমি এগুলোকে বিশ্বাস করতে বাধ্য হয়েছি। ট্রান্সফার করার সময় ওর মাকে আমি ও আমার কিছু বন্ধু বান্ধবরা মিলে অনেকবার করে ওর মাকে আমরা জিজ্ঞাসা করতে থাকি ছেলেটার এমন অবস্থা কিভাবে হলো, বা কেনই বা বারবার ও একটি নাম বলে চলেছে, অনুষ্কা। কে এই অনুষ্কা? তার মাকে জিজ্ঞাসা করার অনেকবার করে জিজ্ঞাসা করার পর তার মা একটি ঘটনা বলল আমাদেরকে। ওর মা বলেছিল যে গত 2 মাস আগে ওর 8 বছরের ভালোবাসা অনুষ্কা নামের একটি মেয়ে, যে গত 2 মাস আগে ট্রেনে চাপা পড়ে মারা গিয়েছিল। রেল লাইনের ধারে তারা ছোটখাটো কিছু ভিডিও বানাচ্ছিল এবং ইয়ার্কিতেই সে ট্রেনে চাপা পড়ে মারা যায়। তারপর থেকেই ওনার ছেলের এই অবস্থা। ওনার ছেলে আজও বলে যে নাকি অনুষ্কাকে সে দেখতে পায়, এবং মারা যাওয়ার পরও অনুষ্কার অস্তিত্ব অনেকবার তার মা ও তার বাড়ির লোক অনেকবারই টের পেয়েছে। অনেকবার এমন অনেক অলৌকিক ঘটনা ঘটেছে তাদের বাড়িতে যার ব্যাখ্যা
তারা কখনোই পায়নি। আমি নিজে একজন নার্স হয়েও সবাইকেই বলি, আমরা দেখতে পাই তা যেমন বিশ্বাস করাটা দরকার, যা আমরা দেখতে পাই না অর্থাৎ যা আমাদের চিন্তা ভাবনার ওপরে, সেইগুলোকেও বিশ্বাস করাটা অবশ্যই দরকার। কারণ আমাদের চিন্তা ভাবনার উপরে এমন অনেক জিনিস বসবাস করছে আমাদের গোটা দুনিয়াতে, যা হয়তো আমরা ধারণাও করতে পারবো না। এই ছিল আমার সাথে ঘটা একটি সত্য ভৌতিক ঘটনা। আশা করছি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যেতে কেউ ভুলো না। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।